কারো ডাকে ঘুম ভাঙে রোজার। আশেপাশে তাকিয়ে দেখে পুরো ক্লাসরুম ফাঁকা। একজন মেয়ে তাকে ডাকছে, আর ইউ ওকে? ইয়েস উত্তর দিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে মেয়েটিকে। বাংলাদেশের মতো বেশভূষণ নয় তার, লং কুর্তির সাথে জিন্সের উপর ডেনিম জ্যাকেট, চুলগুলো কাঁধ পেরিয়ে পিঠ অব্দি রাখা, কেমন বাংলাদেশি বাংলাদেশি একটা ভাব। মেয়েটিকে অবাক করে দিয়ে প্রশ্ন ছুড়লেন রোজা, তুমি কি বাংলাদেশি? রোজার মুখে নিজের ভাষা শুনে খুশিতে চকচক করে উঠে মেয়েটির চোখ। হ্যাঁ, তুমিও। রোজা বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মেয়েটিকে। মেয়েটিও আপন করে নেয় রোজাকে। আমি রোজা। রোজার কথার পৃষ্ঠে সাহসা উত্তর দেয় মেয়েটি, আমি নীলিমা। চলো যেতে যেতে কথা বলা যাক। রোজা আর নীলিমা নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। যেতে যেতে আরও বিভিন্ন ব্যাপারে কথা বলে তারা। গেটের কাছে দেখতে কালো BMW দেখতে পায়, তারই সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে নির্ণয়। রোজা নীলিমার কাছে বিদায় নিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে নির্ণয়কে। নির্ণয় যেন এরই অপেক্ষায় ছিল। সেও খুশি মনে দুহাতে আগলে নেয় তার কলিজার টুকরোকে। কলিজার টুকরো কথাটা বেশ কম হয়ে গেল না? নির্ণয়ের জান প্রাণ সব তার এই ছোট্ট প্রাণ পাখি। রাক্ষসদের প্রাণভোমরা যেমন অন্য প্রাণীর মধ্যে সুরক্ষিত থাকে, নির্ণয়ের প্রাণ তার এই পাখিতে আবদ্ধ, যাকে কিনা জন্মের পর নিজের দখলে নিয়েছে। ভার্সিটি কেমন লাগলো তোর? পুরো ফাটাফাটি নির্ণয় ভাই। জানেন, বাংলাদেশে একটা ফ্রেন্ড পেয়েছি। ভার্সিটি আসার ইচ্ছে আরও দ্বিগুণ বেড়ে গেল। ধন্যবাদ নির্ণয় বলে টুপ করে একটা চুমু খেয়ে নিল নির্ণয়ের গেলে। কিছু সময়ের জন্য থমকে গেল নির্ণয়ের হাত। শ্বাস নিতে ভুলেই গেছে সে। ও নির্ণয় ভাই, যাবেন না? রোজার কথাতে হুঁশ আসে। রোজা নাক টেনে দিল নির্ণয়। হাসি মুখগুলো, যা গাড়িতে ওঠ। তবে হঠাৎ বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে নিল রোজা। তা দেখে কপালে ভাঁজ পড়ল নির্ণয়। যা বাবা, এক্ষুনি তো বললি বাসায় যাবে, হঠাৎ কী হলো? আমার ভীষণ খিদে পেয়েছে নির্ণয় ভাই। আপনি এখনই খাবার খেতে হবে বুঝছেন? আপনি মুচকে আসলো নির্ণয়। এই মেয়ে আর কবে বড় হবে কে জানে। যা গাড়িতে গিয়ে বস। ভার্সিটির শেষ পথ ধরে নীলিমা। তখন তাকে রেস্টুরেন্টে যেতে হবে। অর্ধেক পথে গিয়ে হঠাৎ হাত টান অনুভব করতে ভয়ে কাঁচুমুচু হয়ে পেছনে ঘুরে সে চোখ দুটো খিচে বন্ধ করে। চোখ খুলুন মিস। চেনা পরিচিত কণ্ঠে দ্রুত চোখ খুলল সে। সামনে অর্ণবকে দেখে যেন তার প্রাণ ধরে আসে। ও আপনি? তো এভাবে হাত ধরে কেউ টানে? আমি তো ভয়ে অ্যাটাক করতাম, তাই বুঝি? তা নয়তো কি, আমাকে মারতে চান নাকি? একদম না। আপনি মরলে আমি বউ বানাবো কাকে? বউ? কথাটা শ্রবণ হতে যেন লজ্জায় এসে ভর করল নীলিমার সর্বাঙ্গে। লজ্জায় গাল দুটো বেশ ব্লাশ করছে তার। অর্ণব বেশ বুঝল তা, তবে নীলিমার লজ্জা আরও বাড়িয়ে দিতে বলল, হাত ধরলে হার্ট অ্যাটাক? তাহলে বাসর করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। না না, বাবার, আমার বাচ্চার ভবিষ্যতের মাকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে সন্টু মন্টুরা কই থেকে আসবে বলুন তো? বলেই মুচকে হাসলো। নীলিমা তো ইচ্ছে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে, তবে মাটিও বুঝি এখন বেইমানি করছে তার সাথে। চলুন আপনাকে পৌঁছে দেয়। না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, কত পারবেন তা আমার বেশ জানা আছে। এখনও আমার উত্তর বাকি, তাই কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। নীলিমা বেশ বুঝলো এই ছেলে নাছোড়বান্দা। কোনোভাবে তাকে বোঝানো তার কর্ম নেই। এই কয়েকদিনে তা বেশ বুঝতে পেরেছে। সে তো কম ইগনোর করেনি তাকে। তাই কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে বসলো সে। হাতে থাকা কালো সানগ্লাসটা চোখে দিয়ে অরুণ তো গাড়িতে বসলো। বড় একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো নির্ণয়। গাড়িতে বক বক করতে করতে কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেছে রোজা। নির্ণয় গাড়ি থেকে নেমে কোলে তুলে নিল তাকে। হঠাৎ হাওয়ায় ভাসছে এমন অনুভূতি হতে চোখ খুলে রোজা নিজেকে নির্ণয়ের কোলে আবিষ্কার করে যেন বড় একটা শখা। এ কি নির্ণয় ভাই, আমাকে কোলে কেন তুলেছেন? হাতে ব্যথা পাবেন তো? লাইক সিরিয়াসলি রোজ, তোর কি আমাকে কোনো দিক দিয়ে নাদান বাচ্চা মনে হয়? ওমা, তাই কখন বললাম? এই যে বললি হাতে ব্যথা পাবেন, তোর মতো 1.5 ফুটের তুলোর বস্তাকে কোলে নিতে হাতে ব্যথা হয়? আমি মোটো 1.5 ফুট না নির্ণয় ভাই, আপনি একটু বেশি লম্বা। আর তুলো হবে কেন? কত কিউট আমি। আপনার মতো তো আর হাতি না। আমি হাতি না জিরাফ? কি বললি? বললাম অনেক সুন্দর। এবার নামান তো আমাকে। আমার জন্য কত মেয়ে পাগল জানিস? আর তুই কিনা হাতি জিরাফ বানাই দিলে। তো ওদের কোলে গিয়ে বসে থাকেন। একটাকে মাথায়, একটাকে ঘাড়ে, একটাকে কপালে। ও সকালে তো একটাকে বুকে নিয়েছিলেন। আমি কি একবারও বলেছি আপনার কোলে উঠবো? কেন নিয়েছেন আমাকে? বাই এনি চান্স তুই কি জেলাস? জেলাস মাই ফুড, ব্যাপারটা কি সামথিং সামথিং? নাথিং নাথিং নির্ণয় ভাই। কলেজের মাঝে রোজাকে কোলে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো নির্ণয়। পুরো রেস্টুরেন্টের ফাঁক রোজাকে একটা টেবিলে বসে নিজেও বসে পড়লো তার সামনে। এ কি নির্ণয় ভাই, পুরো রেস্টুরেন্টে তো ফাঁকা, আমরা
ছাড়া বুঝি কেউ আসেনি? তখনই পাশ থেকে একজন ওয়েটার এসে বলল, স্যার পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছি ম্যাম, তাই পুরো রেস্টুরেন্ট ফাঁকা। কথাটা শ্রবণ হতে চৌকিতে তাকালো রোজা। শ্রাবণের নির্ণয়ের পানে বেশ ভাব নিয়ে বসে আছে সে। ওয়েটার এবার নির্ণয়ের পানে তাকিয়ে বলল, স্যার অর্ডারটা আপনার এখানে সব থেকে খাবার একটা একটু করে নিয়ে আসুন। কথা বলে হাতের ইশারা চলে দিতে বলল। ওইটার মাথা নিচু করে কার্নিশ জানিয়ে বিদায় নিয়ে চলে গেল। রোজ এখনও ড্যাব ড্যাব করে তাকিয়েছে নির্ণয়ের পানে। নির্ণয় ভুরু নাচাতে মুখ খুলে, রোজ আপনি কি কোনো মাফিয়া নির্ণয় ভাই? হঠাৎ এমন প্রশ্ন ভড়কে গেল নির্ণয়, কাশি উঠে গেল তার। নির্ণয়কে কাশতে দেখে সামনে রাখা পানির বোতলে ছিপি খুলে দিল তার দিকে। পানির বোতল হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করলো নির্ণয়। পানি পান করার শেষে আবারও রোজার দিকে তাকালো। তোর এমন কেন মনে হলো? না মানে আমি উপন্যাসে পড়েছিলাম মাফিয়া নায়িকাদের অনেক টাকা দেয়, তারা যেখানে নায়িকাদের নিয়ে যায় পুরো এরিয়ে নিজের দখল করে নিয়ে রাখে, যাতে করে নায়িকা বা কাউকে না দেখে। আপনি পুরো রেস্টুরেন্ট বুক করেছেন তাই মনে হলো আর কি। তোর কি নায়িক তোর কি নিজেকে নায়িকা মনে হয় নাকি? বিশ্বাস কর রস, তুই অতটাও সুন্দর না যে তোদেরকে নায়িকার মতো লাগবে। ইউ লুক লাইক পেতনি, ইটস পারফেক্ট ফর ইউ। মোটে পেতনি না আমি নির্ণয়। ভাইজান বলে আমি নাকি প্রিন্সেস, আর আপনি কিনা পেতনি বলছেন? আপনি খুব পচা নির্ণয়। আপনার সাথে কথা বলে জীবন কাটটি, আর কথা বলবো না বলে দিলাম। তোর ভাইজান ঠিক বলে, তুই আসলে প্রিন্সেস রোজ, আমার প্রিন্সেস, আমার অন্ধকার সাম্রাজ্যে একমাত্র সামগ্রী। আমার তিলে তিলে গড়ে তোরা পাপের রাজ্যে একমাত্র পূর্ণতা তুই। মনে মনে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল নির্ণয়। এক এক করে খাবারের প্লেট দিয়ে পুরো টেবিলে ভরিয়ে দিয়েছে ওয়েটার। এত খাবার দেখে চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম রোজার। প্রায় 35 রকম থেকে তারও বেশি খাবার টেবিলে সাজানো। এত খাবার কে খাবে ভেবেই যেন মাথা ঘুরছে তার। এত খাবার কে খাবে নির্ণয় ভাই? এই যে আমার সামনে চেয়ারে মেয়েটা দেখছিস, ও খাবে। আচ্ছা নির্ণয় ভাই, আপনি কি কোনোভাবে আমাকে মেরে ফেলার ফন্দি করছেন? না মানে একটু বেশি খেতে চেয়েছিলাম তাই বলে খাবার ঢুকিয়ে মারবেন, যাতে করে আব্বু, বড় আব্বু আপনার দোষ দিতে না পারে, তাই না? যাই হোক, সবই বুঝলাম। এখানে তো খাবারের মাঝেও একটা খাবার মিশিয়ে আছে নির্ণয় ভাই। নির্ণয় ভুরু কুচকে তাকালো খাবারের পানে। কিছু বুঝতে না পারে আবারও তাকালো রোজার মুখের দিকে। তা দেখে মুচকে আসলো রোজা। কি মিসিং বলতো? আইসক্রিম। আর এখন আমার আইসক্রিম চাই। নো ওয়ে রোজ, এখন আর কোনো আইসক্রিম পাবি না। ও আর নির্ণয় ভাই, আপনার এত খাবার টাকা অর্ডার হলো, শুধু আইসক্রিমের টাকা বাকি রাখলো? ওটার বেলায় এত কিপটে হলেন আপনি? ছি ছি। হোয়াট মিন কিপটা? কিপটা মানে কিপুন। এটুকু তো জানেন না, তাতেই এত বড় হয়েছেন। দুদিন পর তো বুড়ো হবেন, এখনও তো ঘর সংসার হলোই না। বাচ্চা কাচ্চা না হয় বাদেই দিলাম, দেখবেন আমার বাচ্চা আবার আপনাকে মামা বা না বলে দাদু বলবে। হোয়াট? তোর আমাকে বুড়ো মনে হচ্ছে? তোর চোখের ডাক্তার দেখাতে হবে। রোজ তোর চোখের প্রবলেম আগে বলিসনি। কালো চশমা তো আপনি পড়েন, তাহলে আমার চোখের সমস্যা হবে কেন বলেন? বক বক করিস তুই, যা বাবা। আমার আবার কথা বলা বিরক্ত আপনার। যা শাট আপ। ওকে রোজ বলে দুই ঠোঁটের উপর আঙুল রাখলো রোজা। প্রায় 5 মিনিট কোনো কথা বলছে না। এতে আরও বিরক্ত হচ্ছে নির্ণয়। এরই মধ্যে 5 রকমের আইসক্রিম এনে টেবিলের উপর রাখলো ওয়েটার। এতে রোজার কোনো ভ্রুক্ষেপ নেই। নির্ণয় এবার হালকা ঝুঁকে দুহাত জোরে করে বলল, ক্ষমা দে মা, তোর মুখ বন্ধ করা আমার উচিত হয়নি। আমার আম্মা এইবার আইসক্রিম খেয়ে আমাকে উদ্ধার কর। যুদ্ধ জয় করার মতো হাসলো রোজ। তারপর নিজের পছন্দের চকলেট ফ্লেভার আইসক্রিমের বাটি হাতে নিয়ে মনে সুখে আইসক্রিম খেতে লাগলো। ফাঁকা রাস্তায় ড্রাইভিং সিটে বসে আর চোখে কাচুমুচু হয়ে থাকা মেয়েটিকে পর্যবেক্ষণ করছে অর্ণব। গাড়ির কাজ হালকা নামানো থাকায় বাতাসে খোলা চুলগুলো উঠছে, তাতেও নেই কোনো খেয়াল। চোখের কোণে কাজল কিছু লেপ্টে আছে। তাকে এই মেয়ে জানে? আর তার এই কাজল কালো চোখ দুটো খুব বড্ড টানে আমায়। আর কত সময় নেবেন আপনি? ইয়ে মানে কিসের সময়? আপনার স্মৃতিশক্তি এত দুর্বল বুঝি? সব এত তাড়াতাড়ি ভুলে যান? না মানে কেন? তাহলে কি তাহলে? বেশ রাগ লাগলো অর্ণবের। এই মেয়ে কি তাকে ম্যানিপুলেট করার ধান্দা আছে? তবে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে নিজেকে। আমার উত্তর চাই মিস নীলা, আজ আর এক্ষুনি। অনলি 5 মিনিট টাইম। আসলে ইউ ওর টাইম স্টার্ট নাও। বেশ কিছুক্ষণ থম মেরে বসে রইল নীলিমা। অর্ণবও তাকে ঘাটল না। দুজনের মধ্যে বেশ নীরবতা। 4, 3, 2, 1, 0 স্টপ। এখন বলুন কি ডিসিশন নিলেন? আশা করি উত্তর হ্যাঁ আসবে।
আর না আসলেও হ্যাঁ কীভাবে করতে হয় আমার জানা আছে। সব ভেবেই উত্তর দিবেন আশা করি। না মানে হ্যাঁ, কি না মানে হ্যাঁ, আমি রাজি। বাঁকা আসলো অর্ণব। সে তো চেয়েছিল মেয়েটা নিজের মুখে বলুক সে রাজি। তবে কপালে ভাঁজ পড়লো অর্ণবের, তবুও শান্ত চোখে তাকায় সে। তবে কি? আমার কিছু সমস্যা আছে নিজেকে তৈরি করার জন্য। ওকে। কথা শেষ করে গাড়ি ব্রেক করলো অর্ণব। নীলিমা বাইরে তাকাতে দেখলো তার রেস্টুরেন্ট চলে এসেছে। একবার অর্ণবের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল সে। নীলিমা নামতে গাড়ি ঘুরিয়ে চলে গেল। যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নীলিমা। ধীরে ধীরে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। সন্ধ্যা ৭টা। নীলরঞ্জনের গোল মিটিং বসেছে। মিটিংয়ের আসল উদ্দেশ্য খোলসা নয়। সকালের কপালে চিন্তার ছাপ। কিচেন থেকে সকলের জন্য কফি হাতে এগিয়ে এসেছে রিধিমা। এনসিকে জানানোর পরে আমাদের প্ল্যান ফাইনাল করা উচিত, কি বলিস? কফিতে চুমুক দিয়ে সকলের উদ্দেশ্যে কথাগুলো বলে টিনা, অয়ন, অর্ণব, রিধিমা সকলে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তবে এবার এর মধ্যে ফোড়ন কাটল রিয়ান। কেন রে, এত এনসি ছাড়া কি আমরা কিছু করতে পারি না? তোর টুনটুনির জোর কম তো তাই এনসির উপর ডিপেন্ড তুই। এই শালি, আমার টুনটুনি কি তোকে দিয়েছিলাম আমি? কেমনে জানলি জোর কম? তোর শরীর দেখছিস ফাটা বাঁশের মতো, তাহলে টুনটুনি এর কথা হবে বল? দুজনের ঝগড়া বেশ উপভোগ করছে সকলে। আয়ান কফির মগ কাপ রিধিমার হাতে দিয়ে বেশ আরাম করে বসলো হাড্ডাহাড্ডির লড়াই দেখতে। সকলের মাঝে এখন টান টান উত্তেজনা, কে জিতবে কে এই নিয়ে। তাই বুঝি টুনটুনির ব্যবসা শুরু করছিস? ব্যবসা করলে তোরটা কিনবো না শালা শুয়োর। এদের ঝগড়ার মাঝে ঘুমন্ত রোজা কোলে নিয়ে হলরুমে প্রবেশ করলে নির্ণয়। রিধিমার চোখে ওদের উপর পড়তে ব্যস্ত ভঙ্গিতে বসা থেকে উঠে নির্ণয়ের কাছে গেল। ভাই কী হয়েছে? কিছু বলার আগে থামিয়ে দিল নির্ণয়। ও ঘুমাচ্ছে। তোদের কারো কথায় যদি ওর ঘুম ভাঙে তার গর্দন নিব আমি, বলে রোজকে কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে নিয়ে গেল। ওর যাওয়ার পরে তাকে আয়না বিড়বিড় করলো, এই শালা কি আমাদের ছেড়ে দিল নাকি ভয় দেখলো? সর্বনাশ করলো। অর্ণবের কথায় থতমত খেলো আয়ন। তুই শালা সবখানে কান পাতিস কেন বলতো? না জানি আমার বাসর ঘরের দরজায় সাউন্ড শুনতে কান পেতে থাকিস কি না কে জানে। দেখ ভাই, আগেই বলছি আমি তোদের ডিস্টার্ব করবো না, তোরাও করিস না। এত বছরের সমাধানের পর একটা বউ পাবো। তোদের জন্য যদি আমার বাসন নষ্ট হয় তবে আমার অভিশাপে ধ্বংস হবি সবগুলো। কে কার অভিশাপে ধ্বংস হলো? থাইল্যান্ডের ব্যাংক থেকে প্রায় ১৫০ দূরে পাতোয়া শহর অবস্থিত। এশিয়ার মধ্যে অন্যতম একটা হানিমুন স্পট হিসেবে পরিচিত এই পাতোয়া। সমুদ্রের হাতছানির সাথে দেখা মিলে অন্যতম রঙিন এক শহরে। ঘুম থেকে উঠে নিজেকে হোটেল রুমে আবিষ্কার করলো রোজা। আনমোড়া ভেঙে আশেপাশে তাকে বেশ চমকে যায় সে। তার কিছু কেমন অপরিচিত মনে হচ্ছে। চোখ কষলে আবারও আশেপাশে পর্যবেক্ষণ করলো। কিরে ভাই, মুই কি স্বপ্ন দেখছো নাকি? কথাগুলো বলে আবারও কষলাতে লাগলো নিজের চোখ। না, এবারও যেন না, একই আছে। রোজা এবার যেন নিজের শরীরকে বেশ জোরে চিমটি কাটলো। না, স্বপ্ন না। আমি কোথায়? আমি কি কিডন্যাপ হয়েছি? কে কিডন্যাপ করলো আমাকে? কখন হলাম? আমি তো বাইরে বের হইনি। তাহলে কখন আমি এখন এখানে কেন আনা হয়েছে? আমার কি আর তাহলে আর কারোর সাথে দেখা হবে না? এখানেই কি আমার জীবন শেষ? কিছুক্ষণ থেকে বুক ভরে শ্বাস টেনে নিল রোজা। আরও টেপ রেকর্ডার চালু হলো তার। তাহলে কি এ জীবনে নির্ণয় ভাই আমার হতে পারলো না? আমি কি তার বউ হতে পারলাম না? তার সাথে বাসর করতেও তো পারলাম না। নির্ণয় ভাইকে আমাকে খুঁজবে না? নির্ণয় ভাইকে অন্য কাউকে বিয়ে করে নিবে? অন্য কাউকে বুকে নিবে? হোক, তাতে আমার কি? আমি তো মরেই যাব বলেই হামি তুলল রোজ। রিল্যাক্স ভাব নিয়ে আবারও গা এলিয়ে দিল। আমি আছি কোথায় এখন? কিডন্যাপ করে কেউ হোটেলে রাখে সে অভিশপ্ত পোড়া বাড়িতে। ভিআইপি কিডন্যাপার হয়তো, তাই আমাকে হোটেলে রেখেছে। হঠাৎ রুমের দরজা ঠেলে ভেতরে কারো আসার অনুভূতি হতে ধীপ করে উঠে রোজা। সামনে তাকাতে মানুষটাকে দেখে চেঁচিয়ে উঠেছ। মির্জা গালিবের একটা কথা আছে, না সন্ধ্যা কাটে না, অথচ বছর কেটে যায়। সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, তবে বুঝতে পারছি কোথাও যাচ্ছি, হয়তো সমুদ্রের দিকে, নয়তো নক্ষত্রের দিকে। নিয়ম করে আমাদের জ্বর ঠান্ডা অভিমান আছে। বিনা পরিশ্রমে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করছি। নিরপরাধ দুটো ক্লান্ত চোখ হয়ে গেছে। তবু আমরা যাচ্ছি প্রিয় মানুষকে ফেলে, অপরিচিত আকাশে ফেলে আমার চলে যাচ্ছে বহু দূরে, বহু দূরে। সমুদ্রের ডাক চেয়ারে বসে সামনে চোরাবালিতে ঘর বানাচ্ছিল এক তরুণী। দিকে তাকিয়ে এক ধ্যানে কথা বলছে আয়ান। সি বিচের ডাক চেয়ারে গা এলিয়ে যখন সে সমুদ্র সৈকত উপভোগ করতে ব্যস্ত, তখন
চোখে পড়ে রিধিমার দিকে। সে সমুদ্রের বাড়ি তো ঘর বানাতে মস্ত। কি হবে এই ঘর বানিয়ে? পানি তো সব ভাসিয়ে নিয়ে যাবে। কথাগুলো বলতে বলতে সেও এগিয়ে গেল রিধিমার দিকে। বালুর ঘরের ডেকোরেশনটা তো বেশ সুন্দর হয়েছে মিস। কারো কথা পিছনে ঘুরে আকাশবাণী মুখে করে তাকালো। অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা নাড়িয়ে আবারও জিজ্ঞাসা করে কাজে মন দিল। নারীর সৌন্দর্য ঘরে, কথাটা নিশ্চয় ভুলে যাওনি তাই না? তা কেন হবে মিস? বলুন না, সংসার চেষ্টা করলে দুটোকে ডেকোরেশন করা সম্ভব। আপনি কি সবসময় রেগে থাকেন? আয়নের কথা আবারও তার মুখের পানে তাকালো রিধিমা। আপনার এমন কেন মনে হলো? এই যে গম্ভীর ভাব নিয়ে থাকেন, আপনাকে দেখলে আমার গাম্ভীর্য ভাব চলে এসে বিড়বিড়িয়ে কথাগুলো বললে রিধিমা। কিছু বলছেন মিস? বললাম, আপনি এখানে কি করছেন? আমি তো সমুদ্র বিলাস করতে এসেছিলাম। না, ওটা না না করে এখানে কি করছেন? কাজই তো করছে। মানে আমি কি আপনি সাহায্য করতে পারি? তার দরকার হবে না, ধন্যবাদ। দুজনে মিলে কাজটা তাড়া করলো। কাজ শেষ করার আগে কারো ডাকে থেমে গেল আয়ন। সাথে সাথে মাথা ঘুরিয়ে পেছনের দিকে ফিরে দুজনে। এই শালা, আমার বোনের কাছে তোর কি? কথা শেষ করে রিয়ান খুব জোরে কিল বসিয়ে দিল আয়নের পিঠে। আয়ন ব্যথায় চোখ চুলকে গেল। চলো এলি কাবাবের হাড্ডি হতে আমি হাড্ডি? তা না তো কি? নির্ণয় ভাই কি তোদেরকে আড্ডা দিতে এখানে আসতে বলছে, নাকি আমাদের প্ল্যান সফল করতে বলছে? ডেকোরেশন এখনও অনেক বাকি। এ কি নির্ণয় ভাই, আপনি এখানে? তার মানে আমি কিডন্যাপ হইনি? ভুরুজোড়া কুচকে রোজার পানে তাকালো নির্ণয়। বাই এনি চান্স তোর কি কিডন্যাপ হওয়ার শখ আছে রোজ? একদম ঠিক ধরছেন। আমার অনেক দিনের স্বপ্ন নির্ণয় ভাই, আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাক। চাঁদে যাওয়ার স্বপ্ন থাকে, নতুন জিনিস আবিষ্কার করার স্বপ্ন থাকে। আর তোর স্বপ্ন কিডন্যাপ হওয়া? বারে, ওসব স্বপ্ন বাদ, ওসব বাদ। আমি এখন কোথায় আছি বলেন তো? চার দেওয়ালের ভিতর। মানে তুই তো ঘরে এসে ও নির্ণয় ভাই রোজ রোজ ভ্যাবাচাকে খেয়ে গেল। খেয়ে চোখ রাখলো নির্ণয়ের মুখের পানে। তার ঠোঁটে খেলে গেল এক দুষ্ট হাসি। রোজ কিছুটা এগিয়ে আসলো নির্ণয়ের কাছে। এতে যেন বিন্দু পরিমাণ অবহেলনা নির্ণয়। সে এক দৃষ্টিতে তাকিয়েছে রোজার গতিবিধি পর্যবেক্ষণ করছে। রোজা কিছু আর একটুটা এগিয়ে এসে পায়ের উপর পা রেখে দু হাতে গলা জড়িয়ে ধরে নির্ণয়। আচ্ছা নির্ণয় ভাই, আপনার কি কোনো প্রেমিকা আছে? না, বউ নেই। চৌকিতে দূরে সরে যায় রোজ, অসহায় চোখে তাকায়। চোখের ভাষা বোঝাতে চাইলে মনের কি হলো? কি হলো, সরে গেলি কেন? না এমনি, কাছে আয়। না আয় বলছি। বলছি তো রুমে যাবো, আপনি বেরিয়েছেন এই রুম থেকে। রোজ, হয় তুই কাছে আয়, না হলে বলছি না। কথা শেষ করার আগে রোজ অনুভব করলো কেউ তাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমার থেকে দূরে যাওয়ার সাহস পেলি তুই? নির্ণয় গম্ভীর স্বরে কথা হুঁশ ফিরল তার। উফ বাপরে, এ কি নির্ণয়? এভাবে শক্ত করে ধরে রেখেছেন কেন? মনে হচ্ছে আমার শরীরে হাড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে। আর বউ থাকতে আমাকে জড়িয়ে ধরার মানে? আমার ইচ্ছে। আপনার ইচ্ছেতে সব হবে নাকি? এখন তো দেখছি মাথার সাথে আপনার চরিত্রের সমস্যা আছে। দূরে যান, যদি না যাই মেরে ফেলবো। তোর জন্য আমি মরতেও রাজি আছি রোজ। মানে মানে 5 মিনিট বেডের উপর শপিং থেকে ড্রেস বের করে রেডি হবি। আমি বাইরে আছি। রেডি হবো কেন? এত প্রশ্ন করিস কেন? সন্ধ্যা 7টা, পাতায় সি বিচের কাছে ফাঁকা এক স্থানে বেশ সুন্দর ডেকোরেশন করেছে রিয়ান, তিধা, রিধিমা, আয়ান, অপূর্ব। জায়গাটা বেশ আকর্ষণীয়। কিছুটা দূরে যেতে সমুদ্র সৌন্দর্য, যা মন ভালো করার জন্য অন্যতম। তিধা এক দৃষ্টিতে তাকিয়েছে সমুদ্র পানে। হয়তো মনের সকল অপূর্ণতাকে ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের বড় বড় ঢেউয়ের নিষ্পলক সেই দৃষ্টিতে কত শত বেদনা লুকিয়ে আছে মেয়েটা, যার হদিশ হয়তো কেউ জানে না। হাতে জ্বলন্ত সিগারেট ধোঁয়া ছাড়াচ্ছে। কিছু সময় পর পর যার স্থান হচ্ছে দিদিদের হালকা মিষ্টি কালারে লিপজেল দেওয়া ঠোঁটে। এক এক করে টান দিয়ে ধোঁয়া ছাড়াচ্ছে সমুদ্র পানে। কিছুটা দূরে হইচই করছে সকলে। রিয়ানের চোখে দিদার উপর পড়তে বুকের ভেতরটা ধূপ করে উঠল। ভিতরে ছেড়ে ধীর পায়ে এসে দাঁড়ালো তিদার পাশে। পা থেকে মাথা অবধি বেশ ভালো করে পর্যবেক্ষণ করলো। হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিতে খ্যাক করে উঠল তিদা। এই শালা, তোর কি যক্ষা রোগ ধরা পড়ছে নাকি বাল? রিয়ান পুরো থ হয়ে গেল। কাশলে কি যক্ষা রোগ হয়? তার মানে এখন সে এই প্রশ্ন ঘোরাঘুরি করছে। নিজেকে সামনে প্রশ্ন ছুড়ল তিদার পানে। আচ্ছা জান, বলো তো আল্লাহ তোকে কেন, কোন চিজ দিয়ে বানাচ্ছে তা বলবো কেন? আগে বল, আমাকে জান বললি কোন সাহসে? আমার জানকে জান বলবো না তো তাই? কে তোর জান? কে আবার? আমার সামনে দাঁড়িয়ে মেয়েটা, তোর জানের উপর ঠান্ডা পানি পড়ুক, পানিতে ডুবে মরুক, মরে যা। আমি 40-এর আয়োজন করতেছি তবে রে। বলেই হাতে সিগারেট ফেলে দিয়ে রিয়ানকে ধরতে পিছনে ছুটল তিদা। এই
গাভী খেপেছে। রিয়ান দাঁড়া বলছি। শপিং হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়ল রোজা। ব্যাগে ব্ল্যাক কালারের অসম্ভব সুন্দর একটা শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট। জানতাম আমাকে বাস দেওয়ার জন্য কিছু থাকবে, হনুমানটা ভালো কিছু আনবে নাকি। কিন্তু এখানে এসে করবো কীভাবে? বিড়বিড়িয়ে কথাগুলো বলল রোজ। জীবনে প্রথম আজকে শাড়ি পরবে সে। শপিং ব্যাগ থেকে পেটিকোট আর ব্লাউজ পরে নিল। এবার শাড়ি পরার পরে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে ব্যর্থ। না, হচ্ছে না। এখন কি করি? কে সাহায্য করবে আমায়? নির্ণয় ভাইকে ডাকবো? নির্ণয় কথা মাথায় আসতে মাথায় দুষ্টু বুদ্ধি চেপে আসছে। কণ্ঠে মধুর এনে মিষ্টি স্বরে ডাকতে শুনে, নির্ণয় ভাই, ও নির্ণয় ভাই, একটু ভেতরে আসুন না। রোজার মিষ্টি করে বলা যেন নির্ণয় মোটেও সুবিধা লাগছে না। তবে নির্ণয়ে মনের সন্দেহ মনেই রেখে ঘরে ঢুকে এলো নির্ণয়। এসে যা দেখলো তাতেই যেন চোখ রসগোল্লা হয়ে গেছে। নির্ণয় ধীরে পায়ে এগিয়ে আসছে, পেডিকোট আর ব্লাউজ পরিয়ে তো বেডে। রোজাকে বেশ লাস্যময়ী লাগছে। চোখ ফেরানো যেন দায় হয়েছে। দেখুন নির্ণয় ভাই, আমি শাড়ি পরতে পারছি না। রোজার বলা কথাগুলো যেন তার কর্ণদয় হচ্ছে। নেশা ভরা চোখে এগিয়ে আসছে সে অষ্টাদশীর পানে। এই মেয়ে কি জানে তার এই রূপে পাগল হচ্ছে? তার সামনে পুরুষটি নিজেকে কন্ট্রোল করা যে বড় দায় হয়ে যাচ্ছে তার। প্রণয়ের প্রথম পুরুষ, সবাই বারবার বলতেছে প্রণয়ের প্রথম পুরুষ দিতে। প্রণয়ের প্রথম পুরুষ আর অবরুদ্ধ নিষেধ দুইটা প্যারালালি আসবে। দুটো গল্পই শেষ করব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।